আসসালামু আলাইকুম। গল্প সমুদ্র বাই ফিরোজ জাফরুল চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ভোপাল রহস্য। আজকে শুনবেন উপন্যাসটির নবম পর্ব, অর্থাৎ উপন্যাসটির অন্তিম পর্ব। আমাদের খাটিয়া আর সব জিনিসপত্র পড়ে রইল পাহাড়ের ওপরে সাধু বাবার আশ্রমে। আমরা ফিরে এলুম ডক্টর চিরঞ্জীব সাক্সেনার গাড়িতে। মিংমা আর আমি নেমে গেলুম আরেরা কলোনির কাছে। কাকাবাবু যাবেন ভিকু সিংকে নিয়ে হাসপাতালে। সর্দি তো আমাদের ফিরতে দেখে অবাক। এত তাড়াতাড়ি আমাদের অ্যাডভেঞ্চার শেষ হয়ে যাওয়ায় আমিও বেশ একটু নিরাশ বোধ করছি। ভেবেছিলুম ভীমবেটকা পাহাড়ে অন্তত দিন 7 থাকা হবে। জলের কলসি টলসি কেনা হলো, কোনো কাজে লাগলো না। বেশ লাগছিল কিন্তু ওখানে থাকতে। তাছাড়া খুনিরাও তো ধরা পড়ল না। রত্নেশদা, ধীরেনদা, নিপুদারা সবাই অফিসে। দীপ্ত আর আলো স্কুলে গেছে। দুপুরে কিছু করার নেই, আমি তাই খেয়ে দিয়ে ঘুমোলাম। মিংমা ঘুমোয় না, ও সারা দুপুর খেলা করলো কুকুরটাকে নিয়ে। কাকাবাবু ফিরলেন বিকেলে। উস্কো উস্কো চুল, ক্লান্ত চেহারা। মনে হয় সারাদিন কিছুই খাননি। সঙ্গে একটা বিরাট ব্যাগ ভর্তি অনেক অনেক রকমের কাগজ আর বই পত্র। ছোটদিকে বললেন, কিছু খাবার টাবার তৈরি করো তো, আমি স্নানটা করে আসি। বিকেলের দিকে খবর পেয়ে ধীরেনদা ছুটে এলেন কাকাবাবুর সঙ্গে দেখা করতে। ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, কি হলো কাকাবাবু, খুনি ধরা পড়ল না? কাকাবাবু বললেন, খুনি ধরা তো আমার কাজ নয়। ভীমবেটকার সঙ্গে যে 3টে খুনের সম্পর্ক আছে তা নিশ্চিতভাবে প্রমাণ হয়ে গেছে। এখন পুলিশ খুনিদের বার করবে। খুনের মোটিভ বা কারণটা জানা গেলে কাজটা অনেক সহজ হয়ে যায়। ধীরেনদা বললেন, যা, আমরা খুব আশা করেছিলুম আপনিই ওদের শাস্তি দেবেন। কাকাবাবু মুচকি হেসে বললেন, না, এবারে আর তা হলো না। এক হিসেবে ধরতেই পারো এবারে আমার হার হলো। ওইসব সাংঘাতিক খুনির সঙ্গে আমি পারবো কেন? পুলিশই পারতে পারে। ধীরেনদা বললেন, এখানকার পুলিশ আমার অত বিশ্বাস নেই। কাল থেকে ভীমবেটকার ওই গুহাগুলো পুলিশ পাহারায় থাকবে, যাতে ওখানে কেউ আর ঘোরাঘুরি করতে না পারে। আমি সে ব্যবস্থা করে এসেছি। যদি আজ রাত্রিরেই ওরা এসে কিছু করে যায়, সেটাও সরকারের দায়িত্ব। তবে কাকাবাবু কথা বলতে বলতে থেমে চুপ করে রইলেন। একটু ভেবে আবার বললেন, তবে এমনও হতে পারে কাল থেকেই পুলিশ হয়তো পুরো ভীমবেটকা পাহাড় ঘিরে রাখবে, কোনো লোকই যেতে দেবে না। আমাদের জিনিসপত্রের কি হবে? সেগুলো আনবো কি করে? বিশেষত আমার ট্রান্সমিশন সেটটাও ওখানে পড়ে আছে। আপনাকে নিশ্চয়ই যেতে দেবে। তা কখনো হয়? বলা তো যায় না। বরং এক কাজ করা যাক। এই তো সবে সন্ধ্যা হচ্ছে, এখনই গিয়ে জিনিসগুলো নিয়ে আসা যাক। আমার ট্রান্সমিটার সেটটা হারালে খুব মুশকিল হবে। সেটা এমনি ফেলে এসেছেন? সাধু বাবার কাছে জমা দিয়ে এসেছি। ধীরেন, তোমার গাড়ির ড্রাইভার আছে না? আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না না, তার দরকার নেই, তোমাকে যেতে হবে না। ড্রাইভার থাকলেই হবে। আমরা যাবো আর আসবো। তা হয় না কাকাবাবু, এই রাত্রিরে আপনাকে আমরা একলা যেতে দেব না। আমি যাবই আপনার সঙ্গে। ধীরেন, তুমি জানো না? ওই সন্তুকে জিজ্ঞেস করো। আমি একবার না বললে আর হ্যাঁ হয় না। আমি বলেছি তোমার যাবার দরকার নেই। আপনি কেন এই কথা বলছেন আমি জানি। আপনি ভাবছেন আমার যদি কোনো বিপদ হয় তাহলে আমার স্ত্রী আর ছেলেরা আপনাকে দোষ দেবে। যে ড্রাইভার বেচারা যাবে তারও তো স্ত্রী আছে, 2টো বাচ্চা আছে। তার বিপদ হলেও সেই একই ব্যাপার। তাছাড়া আপনি না থাকলেও আমি মাঝে মাঝে এরকম ঝুঁকি নেই। চলুন, আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়া যাক। তুমি যাবেই বলছো? বেশ। তুমি ফায়ার আর্মস চালাতে পারো? তোমার আছে কিছু? এককালে আমার শিকারের শখ ছিল, কিন্তু
এখন তো বন্দুক পিস্তল কিছুই নেই আমার। একটা বড় ছুরি আছে, ও হ্যাঁ, রত্নেশের তো রাইফেল আছে, সেটা নিতে পারি। তাই নাও, একটা কিছু হাতিয়ার সঙ্গে রাখা ভালো। মিনিট 10-এর মধ্যে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়ল। কাকাবাবু কাঁধে ঝুলিয়ে নিলেন একটি ব্যাগ। ভীমবেটকায় পৌঁছবার আগেই নেমে এলো অন্ধকার। এখানকার রাস্তা অবশ্য অন্য অনেক পাহাড়ি রাস্তার মতন তেমন বিপজ্জনক নয়। হেডলাইট জ্বেলে ধীরেন্দা সাবধানে চালাতে লাগলেন গাড়ি। কালকের মতন আজও সাধু বাবা চোখ বুজে ধ্যানে বসেছেন। কাকাবাবু বললেন, এখন ওকে ডাকা ঠিক হবে না, একটুক্ষণ অপেক্ষা করা যাক। আশ্রমের পেছন দিকে আমরা গোটানো খাটগুলো পেয়ে গেলাম, কিন্তু স্টোভ আর অন্যান্য জিনিসপত্র নেই। সেগুলো হয়তো সাধু বাবা আশ্রমের মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু সাধু বাবার অনুমতি না নিয়ে আশ্রমের মধ্যে ঢোকা উচিত নয়। আমরা সকালে চলে যাওয়ার সময় সাধু বাবাকে একটা খবরও দিয়ে যেতে পারিনি। উনি কি ভেবেছেন কে জানে। নিঃশব্দে ঘুরে বেড়াতে লাগলাম এদিক ওদিক। আজ আর তেমন অন্ধকার নয়, আকাশ বেশ পরিষ্কার। ধীরেন্দা চুপি চুপি জিজ্ঞেস করলেন, সাধুজির ধ্যান কখন ভাঙবে? যদি সারা রাত উনি ওই রকম বসে থাকে? ধীরেন্দা এই কথা বলার সঙ্গে সঙ্গেই কালকের মতন গরুটা দুবার ডেকে উঠল, হাম্বা হাম্বা। তারপর সাধু বাবা বলে উঠলেন, ভুম বলে মহাদেব শঙ্করজি। আশ্চর্য, সত্যিই তো দেখা যাচ্ছে এই গরুটা একদম ঠিক ঘড়ির মতন। কাকাবাবু বললেন, নমস্কার সাধুজি। রায়চৌধুরী বাবা, आप लोग अचानक चले गया, मैं तो सोचता। কাকাবাবু বললেন, হ্যাঁ, আমরা পাহাড়ের নিচে নেমে গিয়েছিলাম, তাই আপনাকে আর খবর দিতে পারিনি। আমার জিনিসপত্র, সাধু বাবা জানালেন, সেগুলো আশ্রমের মধ্যে আছে। ভিতরে ঢুকে তিনি একে একে সবই এনে দিলেন। কাকাবাবু সাধু বাবাকে প্রচুর ধন্যবাদ জানাবার পর জিজ্ঞেস করলেন, আচ্ছা সাধুজি, আমরা চলে যাওয়ার পর আর কেউ এসেছিল? আপনার নজরে কিছু পড়েছে? উনি দুদিকে মাথা নাড়লেন। জানেন সাধুজি, এ পাহাড়ে গুপ্তধনের হদিস পাওয়া গেছে। সাধু বাবা হিন্দিতে বললেন যে, গুপ্তধন? তা বেশ তো, তাতে ওর কিছু আসে যায় না। ওর তো কোনো জিনিসের প্রয়োজন নেই। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার সাধুজি, আবার পরে এলে দেখা হবে। মালগুলো সবে নিয়ে আসা হলো গাড়ির কাছে। ওপরে কেরিয়ারে বাঁধা হলো খাটগুলো। আমরা গাড়িতে উঠে বসেছি। কাকাবাবু তখনও বাইরে দাঁড়িয়ে। উনি যেন শেষবারের মতন দেখে নিচ্ছেন পাহাড়টাকে, কিন্তু আবছা অন্ধকারে কিছুই দেখবার নেই অবশ্য। অন্ধকার গুহাগুলোর দিকে তাকিয়ে আজও আমার গা ছমছম করছে। কাকাবাবু বললেন, এত দূর এলুম যখন, একবার গুপ্তধনের খোঁজ করা যাবে না? ধীরেন্দা জিজ্ঞেস করলেন, কাকাবাবু, আপনি সত্যি বিশ্বাস করেন যে এখানে গুপ্তধন আছে? তোমাকে কেন আনতে চাইনি জানো ধীরেন? গুপ্তধন পেলে তোমাকেও ভাগ দিতে হবে, সেই জন্য। আমি আর ধীরেন্দা দুজনেই অবাক। কাকাবাবুর মুখে এরকম কথা আমি কখনো শুনিনি। উনি গুপ্তধনের জন্য লোভ করবেন? তা হতেই পারে না। কাকাবাবু বললেন, মিংমা, চলো তো আমরা একেবারে নিচের সেই গুহাটা থেকে ঘুরে আসি। ধীরেন আর সন্তু এখানে অপেক্ষা করুক। ধীরেন্দা বললেন, আপনি এই অন্ধকারের মধ্যে এতখানি নিচে নামবেন? এ যে অসম্ভব ব্যাপার। অসম্ভব বলে আবার কিছু আছে নাকি? ছবির ভাষার যে সংকেত, তা আমি বুঝতে পেরে গেছি। সেটা সত্যিই নাকি আজই আমি একবার পরীক্ষা করে দেখতে চাই। কাল থেকে পুলিশ পাহারা দেবে, তোমরা দুজনে এখানে অপেক্ষা করো বরং। ধীরেন্দা কাকাবাবুকে থামাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। কাকাবাবু যাবেনই গুপ্তধনের সন্ধানে।
তাহলে ধীরেন্দা আর আমারও এখানে বসে থাকার কোনো মানে হয় না। এবার আমার সত্যিকারের ভয় করতে লাগলো। হোঁচট খেলে পড়া কিংবা নিচে গড়িয়ে যাওয়ার আশঙ্কা তো আছেই। তাছাড়া কে কোথায় লুকিয়ে আছে ঠিক নেই। যে কেউ পাথর ছুঁড়ে কিংবা গুলি করে আমাদের মেরে ফেলতে পারে। ঠিক হলো, সবাই যাব একসঙ্গে, পরস্পরকে ছুঁয়ে থেকে। আমার আর মিংমার হাতে টর্চ, সামনে রাইফেল হাতে ধীরেন্দা, একদম পিছনে রিভলভার হাতে কাকাবাবু। নামতে নামতে একবার কোনো শব্দ শুনেই চমকে উঠছি আমরা। হয়তো আমাদেরই পায়ের কিংবা পায়ের ধাক্কায় ছিটকে যাওয়া কোনো নুড়ি। মাথার উপর দিয়ে শান শান করে উড়ে গেল একদল বাদুড়। এই অন্ধকারের মধ্যে কাছে ভর দিয়ে পাথরের উপর দিয়ে ওঠানামা যে কত শক্ত তা আমরা বুঝবো কি করে। দুপায়ে ভর দেওয়া সত্ত্বেও প্রায় হড়কে যাচ্ছে আমাদের পা। কাকাবাবু কিন্তু একবারও পিছলে গেলেন না। বেশি নিচে নামতে হলো না। মাঝামাঝি এসে এক জায়গায় কাকাবাবু দাঁড়িয়ে পড়ে বললেন, দেখ তো সন্তু, সামনের গুহাটার নাম্বার কত? কোনো গুহার বাইরে আলকাতরা দিয়ে নম্বর লেখা আছে বটে। এখানে একটা গুহার বাইরে লেখা RS-52। কাকাবাবু বললেন, তাহলে দেখ RS-54 কাছাকাছি হবে। টর্চের আলো ঘোরাতেই এক জায়গায় দুটো আগুনের মতো জ্বলজ্বল করে উঠল। আমি চমকে উঠতেই ধীরেন্দা বললেন, ওটা নিশ্চয়ই কোনো পাখি। হ্যাঁ, এই তো প্যাচটা। এত আলো দেখেও নড়ে চড়েনি, একদৃষ্টে চেয়েছিল আমাদের দিকে। আমি আর মিংমা ফুসফাস করতে অনিচ্ছার সঙ্গে উড়ে গেল। গুহার মধ্যে খুব ভালো করে দেখলুম যে আর কিছু নেই। তারপর ঢুকে পড়লুম সেটার মধ্যে। একদিকের দেয়ালে দেখলুম পরপর কয়েকটা মানুষের ছবি আর দুটো জন্তুর, খুব সম্ভব মোষের। আমি বললুম, হ্যাঁ কাকাবাবু, ছবি আছে। কটা মানুষ? 13টা। অন্য দেয়ালে দেখ। আরেক দেয়ালেও একসার মানুষ রয়েছে। এখানে আছে 5টা। পেছনের দিকের দেয়ালে 9টা। সে কথা কাকাবাবুকে জানালে তিনি বললেন ভালো করে ছাদটা দেখতে। হ্যাঁ, ছাদেও ছবি আছে অনেকগুলো। এখানেও 13টা। কাকাবাবু বললেন, তাহলে কত হলো? 40 না? ঠিক আছে, এবারে বেরিয়ে আয়। শরীরটা একবার কেঁপে উঠল আমার। 40 মানুষ? গুপ্তধনের সংকেতে 40 জনের উল্লেখ আছে। তাহলে কি এখানেই আছে সেই গুপ্তধন? কাকাবাবু পকেট থেকে একটা কাগজ বার করে টর্চের আলোয় দেখে নিয়ে বললেন, হ্যাঁ, মিলেছে। আমি দুপুরে মিউজিয়ামে গিয়ে দেখে এসেছি কোন গুহায় কত ছবি আছে তার লিস্ট আছে সেখানে। দুটো মোষের ছবিও দেখিসনি? হ্যাঁ, দেখেছি কাকাবাবু। এবার দেখতো পাশের গুহাটায় কি আছে। সে গুহাটায় ঢুকে দেখলাম সেখানে আর কোনো ছবি নেই, শুধু দুটো মোষের ছবি। কাকাবাবু নিজের ঝোলা ব্যাগ থেকে একটা শাবল বার করে উত্তেজিতভাবে বললেন, আর একটুও সময় নষ্ট করা যাবে না। এই দুটো গুহার মাঝখানেই আছে সেই গুপ্তধন। চটপট গর্ত করে দেখতে হবে। প্রথমে ধীরেন্দা চেষ্টা করলেন শাবল দিয়ে গর্ত করবার। পাথরের ফাঁকে ফাঁকে কিছু মাটি মেশানো জায়গা আছে, সেখানে ছাড়া অন্য জায়গায় শুধু শাবল দিয়ে গর্ত করা প্রায় অসম্ভব। ধীরেন্দা খানিকটা খুঁড়বার পর মিংমা ওর হাত থেকে শাবলটা নিয়ে জোরে জোরে গর্ত খুঁড়তে লাগলো। বেশ কিছুটা গর্ত করার পর ঠং ঠং শব্দ হতে লাগলো। কাকাবাবু বললেন, দাঁড়াও, আমি দেখছি। তিনি গর্তটার পাশে বসে হাত ঢুকিয়ে দিলেন। কিছুই নেই, শুধু কঠিন পাথর।
কাকাবাবু দ্বিতীয়টাও পরীক্ষা করে দেখলেন, বললেন, আর একটু ঘুরে দেখো, কিছু এখানে থাকতে বাধ্য। তৃতীয় গর্তটা অনেকখানি গভীর হলো। একসময় কাকাবাবু মিংমাকে বলল, ব্যাস আর না, সরে এসো, আমি ভেতরটা খুঁজে দেখছি। সবাই টর্চ নিভিয়ে দাও তো একবার। কিসের যেন শব্দ পেলুম। বড় বড় পাথরের ফাঁকে আকাশের আলো আসে না। টর্চ নেভাতেই আমরা ডুবে গেলাম ঘুটঘুটে অন্ধকারে। সবাই কান খাড়া করে রইলাম। দূরে যেন শুকনো পাতা ভাঙার শব্দ হলো। কেউ যেন হাঁটছে, তবে আওয়াজটা এত ক্ষীণ যে মনে হয় যেই হাঁটুক সে আছে বেশ দূরে, কিংবা শেয়াল টেয়ালের মতন ছোট কোনো প্রাণী। একটুক্ষণ অপেক্ষা করার পর কাকাবাবু ফিসফিসিয়ে বললেন, একটু টর্চ জ্বালো একবার, মনে হয় কি যেন পেয়েছি। কাকাবাবু হাতটা তুললেন, তাতে একটা ধাতুর মূর্তি, প্রায় 1 হাত লম্বা, একটা মানুষের মতো। কাকাবাবু দারুণ উত্তেজনার সঙ্গে বললেন, এই তো সোনার মূর্তি। আমার ধারণা এরকম 40টা মূর্তি এখানে পোতা আছে। এরকম এক একটার দাম কত হবে বলো তো ধীরেন? ধীরেনদা এত অবাক হয়ে গেছেন যে কথাই বলতে পারছেন না। সত্যি গুপ্তধনের সন্ধান পেয়েছি আমরা। এই তো দেখা যাচ্ছে একটা কত বড় সোনার মূর্তি, টর্চের আলোয় গাটা ঝকঝক করছে। কাকাবাবু বললেন, অন্তত লাখ 2 টাকা এই একটারই দাম হবে। যথেষ্ট হয়েছে, চলো এবার। বেশি লোভ করা ভালো নয়। আমরা বেআইনি কাজ করছি, তাছাড়া যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। মিংমাকে তিনি বললেন চটপট গর্তগুলো বুঝিয়ে দিতে। তারপর আমরা ফেরার পথ ধরলুম। এত জোরে উঠতে লাগলুম যে কেউ আমাদের তাড়া করছে। গুপ্তধন নিয়ে পালাচ্ছি বলে ধকধক করছে বুকের মধ্যে। বিনা বিপদেই আমরা পৌঁছে গেলাম ওপরের রাস্তার দিকটায়। কাছে আসবার পর ভয় কেটে গেল। অন্ধকার গুহাগুলোর আশেপাশে যে কেউ আমাদের আক্রমণ করতে পারত, কিন্তু এখানে সে ভয় নেই। সামনে অনেকটা খোলা জায়গা, আমাদের কাছে একটা রাইফেল আর রিভলভার আছে। গাড়িটাতে হেলান দিয়ে হাঁপুতে লাগলাম খানিকক্ষণ। তারপর কাকাবাবুর কাছ থেকে মূর্তিটা নিয়ে সবাই দেখলুম ঘুরিয়ে ঘুরিয়ে। মূর্তিটা বেশ ভারী, এতকাল মাটির তলায় ছিল, কিন্তু একটুও ভাঙেনি, শুধু রংটা একটু কালো হয়ে গেছে। তবু বোঝা যায় জিনিসটা সোনার। ধীরেনদা বললেন, এবার তাহলে কেটে পড়ি আমরা। কাকাবাবু বললেন, তোমার খিদে পায়নি? এত পরিশ্রম হলো, আমার তো খিদে পেট চলছে। ধীরেনদা বললেন, ওয়াইদুল্লাহগঞ্জের হোটেল খোলা থাকতে পারে, চলুন সেখানে খেয়ে নেবেন। গাড়ির সামনের ঘাসের উপরে বসে পড়ে কাকাবাবু ক্রাশ দুটো একপাশে সরিয়ে রাখলেন। তারপর বললেন, ভাবছি পথে কোনো বিপদ হবে কিনা। পাহাড় থেকে নামবার পথে যদি কেউ আমাদের গাড়ি আটকায়, একটা পাথরের ছাই গড়িয়ে দেয়, পাহাড়ের মধ্যে জঙ্গলের আড়াল থেকে যদি কেউ আমাদের দেখে থাকে, আমাদের সঙ্গে এত দামি জিনিস, তার চেয়ে এক কাজ করলে তো হয়, রাত্রিরে আমরা এখানেই থেকে যাই। সঙ্গে তো স্টোভ আর চাল ডাল আছেই, মিংমা খিচুড়ি রাঁধবে। ধীরেনদা বললেন, সারা রাত এখানে থাকবেন? কেন, অসুবিধার কি আছে? আমি যদি খুব জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যাই, তাতে বিপদ আরও বাড়বে। রাস্তার মাঝখানে পাথর ফেলে রাখলে আমাদের গাড়ি উল্টে যাবে। তার চেয়ে বরং এখানে সারা রাত জেগে পাহারা দেব, সেই তো ভালো। বাড়িতে কিছু বলে আসেনি, ওরা চিন্তা করবে। ভেবেছিলাম রাত 10টার মধ্যে ফিরব, এখনই তো 10টা বেজে গেছে। তোমাদের বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা আমি করছি, থানায় খবর দিচ্ছি, ওরা তোমাদের বাড়িতে জানিয়ে দেবে।
কাকাবাবু ওয়্যারলেস ট্রান্সমিশন সেটটা খুললেন। সেটাতে কর্মর শব্দ হতে উনি বললেন, রায়চৌধুরী স্পিকিং, ফ্রিডম দ্য ভীমবেটকা হিলস, রায়চৌধুরী। মিংমা এইসব কথাবার্তা শুনে গাড়ি থেকে স্টোভটা বের করে জেলে ফেলেছে। কাকাবাবু বললেন, আগে একটু চা করো, তারপর খিচুড়ি হবে। জলের কলসিগুলো কিন্তু সাধু বাবার আশ্রমে রয়ে গেছে। ধীরেন্দা বললেন, চলো সন্তু, তুমি আর আমি ধরাধরি করে একটি কলসি এখানে নিয়ে আসি। দিব্যি জ্যোৎস্না উঠেছে, আমাদের মুনলিট পিকনিক হবে। আমি বললাম, ধীরেন্দা, আপনার একবারও বুক কাঁপেনি? আমার তো এখনো বুকের মধ্যে দুমদুম হচ্ছে। গুপ্তধনের জন্য গর্ত খোঁড়ার সব সময় মনে হচ্ছিল কারা যেন লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে। এই বুঝি গুলি চালালো। তোমার তাই মনে হচ্ছিল? আমার এখন কি মনে হচ্ছে জানো? রাত্রিরে যখন থেকে যাওয়া হলো, তখন আর একবার ওখানে গেলে হয় না? আবার যেতে চান? আরও কত জিনিস আছে দেখতুম। সত্যি গুপ্তধনের একটা সাংঘাতিক নেশা আছে। যারা গুপ্তধন খুঁজতে যায় তারা কেউ সাধারণত প্রাণে বাঁচে না। এর মধ্যে 3 জন খুন হয়েছে। কে জানে তারাও আলাদাভাবে এখানে গুপ্তধনের জন্য এসেছিল কিনা। এসে হয়তো কিছু পেয়েও ছিল, খুন হয়েছে সেজন্য। তবু আপনি বলছেন আবার যাব? তবু ইচ্ছে করছে যেতে। তাহলেই বুঝে দেখো কিরকম নেশা। জলের কলসিগুলো বাইরেই পড়ে আছে। সাধুবাবু ঘুমাতে গেছেন। আমি আর ধীরেন্দা একটা কলসি দুজনে ধরে তুললাম। সেটাকে ধরাধরি করে কিছুটা নিয়ে এসেছি। এমন সময় কোথায় যেন প্রচণ্ড জোরে দুমদুম করে দুটো শব্দ হলো, ঠিক যেন কামানের আওয়াজ কিংবা বোমা ফাটার মতো। দুজনে এতই চমকে গিয়েছিলাম যে হাত থেকে পড়ে গেল কলসিটা। দুজনেরই মনে হলো কাকাবাবুর কোনো বিপদ হয়েছে। সঙ্গে সঙ্গে ছুটলুম গাড়ির দিকে। কাকাবাবু আমাদের চিন্তায় উঠে দাঁড়িয়েছেন। আমরা এসে পৌঁছাবার পর কাকাবাবু বললেন, যাক, তোমরা এসেছো, নিশ্চিন্ত। মিংমা, তোমার আর খিচুড়ি রাঁধতে হবে না, আমরা একটু বাদে ফিরে যাব। হাতের সোনার মূর্তিটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এটারও আর কোনো দরকার নেই। ধীরেন্দা বললেন, কি হলো ব্যাপারটা? কাকাবাবু হেসে বললেন, ওটা সোনার মূর্তি নয়, সাধারণ লোহার মূর্তির ওপর পেতলের পাত মোড়ানো। ধীরেন্দা চোখ একবারে কপালে তুলে বললেন, আপনি ওই গুপ্তধনের জায়গায় এই লোহার মূর্তি পেয়েছেন? গর্তের মধ্যে? কাকাবাবু হাসলেন। মূর্তিটা গর্তে ছিল না, এটা ছিল আমার ঝোলায়। অন্ধকারের মধ্যে গর্তে লুকিয়ে তারপর তোমাদের তুলে দেখিয়েছি। ওটা গুপ্তধনের জায়গাও না। ওখানে আমি দুটো ফাঁদ পেতে রাখতে গিয়েছিলাম। আমার কায়দাটা কাজে লেগেছে দেখছি। এক্ষুনি দেখতে পাবে। ওরে মিংমা, চাটা অন্তত তৈরি করে ফেল। মিংমা ফ্লাক্সের জল নিয়ে সসপ্যানে চাপিয়ে দিল। ধীরেন্দা মাটি থেকে মূর্তিটা তুলে নিয়ে বললেন, আমার আগেই সন্দেহ হওয়া উচিত ছিল, কিন্তু আমি সেরকম কথা একবারও ভাবিওনি। গর্তের মধ্য থেকে বেরোলো কাকাবাবু। আমি কিন্তু ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না এখনো। বোমা ফাটলো কোথায়? কারা ফাটালো? আমি ফাটালাম। আপনি? বসো বলছি। আমি ঠিকই সন্দেহ করেছিলাম যে যারা গুপ্তধনের লোভে মানুষ খুন করেছে তারা আজ রাতেই কিছু একটা হ্যাস্যন্যাস্য করার চেষ্টা করবে। কাল থেকে পুলিশ পাহারা বসবে। আজ রাতে অন্ধকারের মধ্যে যদি ওই গুহা আর জঙ্গলে 8-10টা লোকও লুকিয়ে থাকে তাহলে তাদের ধরা সম্ভব নয়। অন্ধকারে খুঁজে পাবো কি করে? তাই একটি ফাঁদ পাতলুম। অনেক চেষ্টা করে আজ দুপুরে এখানকার আর্মির কাছ থেকে আমি দুটো মিথেন বোমা জোগাড় করেছি। কোনো লোহার জিনিস দিয়ে ছুলেই এই বোমা ফেটে যায়।
কোনো লোহার জিনিস দিয়ে ছুলেই এই বোমা ফেটে যায়। তখন 200 ফুটের মধ্যে যত মানুষ থাকবে সবাই অজ্ঞান হয়ে যাবে। যেখানে আমরা গুপ্তধন খুঁজতে গিয়েছিলাম ওখানে গুপ্তধন থাকার কোনো কথাই নয়। তবু ওখানে গর্ত খুঁড়িয়ে একটাতে এই রকম, আরেকটাতে পেতলের মূর্তি, আর দুটোতে দুটো বোমা আমি লুকিয়ে রেখে এসেছি। তখন জানতুম আড়াল থেকে কেউ না কেউ আমাদের লক্ষ্য করবেই। ঠিক সেটাই হয়েছে। ওই শোনো। এবার জঙ্গলে শোনা গেল অনেক হুইলশেলের শব্দ, মানুষের গলার আওয়াজ, আর বড় বড় ফ্ল্যাশ লাইটের আলো ঝলসে উঠল। কৌতূহল সামলাতে না পেরে আমরাও এগিয়ে গেলুম খানিকটা। প্রায় 20 জন পুলিশ মিলে বয়ে নিয়ে এলো 8 জন ঘুমন্ত বন্দীকে। আমি চমকে উঠলাম তাদের মধ্যে প্রথমেই সাধু বাবাকে দেখে। ধীরেনদা বললেন, ইস, সাধু বাবা পর্যন্ত লোভ সামলাতে পারেননি। কাকাবাবু বললেন, ইনি আসল সাধু বাবা নন। আগের বার এসে দেখেছিলুম 2 জন সাধুকে, ও ছিল চেলা। আসল বড় সাধু বাবা কাশীতে তীর্থ করতে গেছেন। পুলিশ অফিসার বললেন, আরও 3 জনকে চিনতে পারা গেছে। একজন মিউজিয়ামের দারোয়ান, একজন পুলিশের লোক, আর এই যে গোফলাটিকে দেখছেন এ সেই কুখ্যাত ডাকাত রামকুমার পাথি। খুনগুলো সম্ভবত এই করেছে। ভেজালি দিয়ে মুন্ডু কেটে ফেলা এর স্টাইল। ওর নামে 10,000 টাকা পুরস্কার ঘোষণা করা আছে। কাকাবাবু বললেন, আর সবাইকেও চিনতে পারবেন ঠিকই, সব একই জাতের পাখি। আর একটু চাপ দিলেই জানতে পারবেন কোথায় এরা সুন্দরলালের ছেলে প্রেম কিশোরকে আটকে রেখেছে। সম্ভবত প্রেম কিশোরের মুখ থেকে এরা প্রথমে ব্যাপারটা জানতে পারে। তার কি সাংঘাতিক পরিণতি। পুলিশ অফিসারটি বললেন, স্যার, আপনি যে অসাধারণ বুদ্ধি খাটিয়ে এরকমভাবে ওদের ধরতে আমাদের সাহায্য করবেন। কাকাবাবু সে কথা না শুনে মিংমার দিকে ফিরে বললেন, কই রে, তৈরি হলো না এখনো? বড্ড তেষ্টা পেয়েছে, এখন ভালো করে 1 কাপ চা খেতে চাই। শেষ হলো ভোপাল রহস্য উপন্যাসের অন্তিম অর্থাৎ শেষ পর্ব। আপনাদের সাথে আমি গল্প পাঠে ছিলাম ফিরোজ জাফরুল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য শীঘ্রই নিয়ে আসছি নতুন একটি উপন্যাস। আসসালামু আলাইকুম।